হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আবার ক্লাস 12-এর ইউনিট 2 ঔপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদ নিয়ে চলে এসেছি। আগের দিন তোমাদের আমি ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করে দিয়েছি। আজকে তোমাদের সেকেন্ড পার্ট নিয়ে আমি হাজির হয়েছি। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আজকে আমরা প্রথমেই দেখব, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এশিয়ায় উপনিবেশ বিস্তার, অর্থাৎ এশিয়া মহাদেশে যতগুলো রাষ্ট্র রয়েছে সবকটা রাষ্ট্রে কী করে ইংরেজরা বা ইউরোপীয়রা কী করে তাদের উপনিবেশ স্থাপন করেছিল বা বাণিজ্য কুঠিরগুলি স্থাপন করেছিল সেই বিষয়ে বিস্তারিত জেনে নেব। প্রথমে আমরা জেনে নেব এশিয়ার সবথেকে বড় রাষ্ট্র বা মহাদেশ ভারতের বিষয়ে। ভারতে ইংরেজরা কী করে উপনিবেশ তৈরি করেছিল এবং এই উপনিবেশ দখলকে কেন্দ্র করেই ভারতকে ইউরোপীয়রা, বিশেষ করে ইংরেজরা কিন্তু দখল করে নিয়েছিল। এই উপনিবেশ গঠন করতে করতেই আস্তে আস্তে ভারতকে তারা গ্রাস করে নিয়েছিল নিজেদের কবলে। ঠিক আছে, এটা তোমরা জানো, কিন্তু কি করে এটা হয়েছিল তার পেছনের ইতিহাসটা কি, শুধুমাত্র পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য না, এই জিনিসটা জানতেও বা গল্পটা জানতেও তোমাদের ভালো লাগবে। তাহলে চলো একটা গল্পের মাধ্যমেই জিনিসটা শুরু করা যায়। আচ্ছা, এশিয়ার মধ্যে সর্বোত্তম দেশ কোনটা? ভারত। ঠিক আছে, তো ভারতে ইংরেজরা কি করে এসেছিল, কেনই বা ভারতের প্রতি ওরা এতটা লোলুপ হয়ে উঠেছিল উপনিবেশ স্থাপন করার জন্য, সেই জায়গাটা জেনে নিই ইতিহাসটা। প্রথমে ভালো করে জেনে নাও 1498 খ্রিস্টাব্দে, ভালো করে খ্রিস্টাব্দকে দেখে নাও, 1498 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা, দেখতে অসুবিধা হলে আমি সরে যাচ্ছি, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে আসেন। ঠিক আছে, তাহলে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের পশ্চিম উপকূলে এমনি ঘুরতে এসেছিলেন 1498 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো তারপরে যখন উনি ঘুরতে এসেছিলেন এখানকার রাজারা ওনাকে স্বাগত জানিয়েছিল যে উনি বাইরে থেকে এসছেন, আমাদের অতিথি, তাই স্বাগত জানিয়েছিল, এই দেশে ঘুরিয়ে দেখিয়েছিল। তো তারপর পর্তুগিজ নাবিক কী করলো, নিজের দেশে ফিরে গেল। ঠিক আছে, এবং ইউরোপের জায়গায় গিয়ে ভারতের বিভিন্ন গুণগান করতে লাগলো যে ভারতে ফসল ভালো হয়, ভারতের জলপথে ব্যবসা বাণিজ্য ভারতের জন্য ভালো। এই গল্পগুলো উনি করেছিলেন নিজেদের দেশে গিয়ে, ইউরোপে গিয়ে। ঠিক আছে, তো ভাস্কো দা গামার সম্পর্কে ইউরোপে ভাস্কো দা গামা ভারত সম্পর্কে ইউরোপে এতটাই ভালো ভালো কথা, এতটাই প্রশংসা করেছিল যে ইউরোপীয়রা পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার কথাগুলো শুনে প্রভাবিত হয়েছিল, আজকের কথায় ইনফ্লুয়েন্স হয়েছিল যে ভারতে এত কিছু পাওয়া যায়, ভারত এত কি বলবো ব্যবসা বাণিজ্যের জন্য ভালো, তাহলে তো ভারতে গিয়ে আমাদের উপনিবেশ স্থাপন করা উচিত। তখনকার দিনে তো আর আজকের দিনের মতো সোশ্যাল মিডিয়া ছিল না যে দেখে ওরা বুঝে যাবে। তখন এই ভাস্কো দা গামায় কিন্তু ভারত সম্পর্কে এতগুলো তথ্য ইংরেজ বলে বা ইউরোপের আদার্স যে কান্ট্রিগুলো, সেই কান্ট্রিগুলোতে দিয়েছিল, এবং সেই কান্ট্রিগুলো এই ভাস্কো দা গামার কথা শুনেই ভারতে এসেছিল উপনিবেশ স্থাপন করতে। ঠিক আছে, এই যে লিখে দিচ্ছি, দেখো, এতে ইউরোপীয়রা ভারতে আসার জলপথের কথা জানতে পারে, অর্থাৎ জলপথে ইউরোপীয়রা এসে যে ব্যবসা বাণিজ্য করতে পারবে, এটা কার মাধ্যমে জেনে গেল? এটা জেনে গেল কিন্তু ভাস্কো দা গামার ব্যাপার। তাহলে দেখো এইটুকু কিন্তু ভালো করে ক্লিয়ার। প্রথমত হচ্ছে ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতে এসেছিল। ঠিক আছে, এবার এখানে ঘোরাঘুরি করে বিভিন্ন রকম তথ্য নিয়ে তিনি কী করেছিলেন, তার নিজেদের দেশে ফিরে গিয়ে সেখানে মানুষজনদের বলেছিলেন, এবং সেখানকার মানুষজন কী করলো, স্পেশালি ইউরোপীয় কান্ট্রিগুলো, তারা কী করলো, ভাস্কো দা গামার এই কথাগুলো শুনে ইনফ্লুয়েন্স হলো এবং ভারতে ফিরে এলো। তা ভারতে এসে জানতে পারলো জলপথে ব্যবসা বাণিজ্য ভারতে খুব ভালো হবে, এবং কি ভারতে মশলা বলো, তারপরে ফসল বলো, শিল্প বলো, সব কিছুর জন্যই ভারতের আবহাওয়া কিন্তু অনুকূল। এটা ইউরোপীয়রা এসে বুঝে গেল। ঠিক আছে, এবার যেই ইউরোপীয়রা বুঝে গেল তারা প্রথমেই তো উপনিবেশ স্থাপন করতে পারবে না, কারণ কি তখন কিন্তু ভারতে আমাদের ঔরঙ্গজেব বলো বা মুঘল বাদশাহরা বলো, ওরা কিন্তু অলরেডি শাসন করছে, এবং ইংরেজরা যদি প্রথমেই এসে হুট করে বলে যে উপনিবেশ স্থাপন করব, আমরা এখানকার রাজা হব, তাহলে তো হবে না, তাহলে তো উপনিবেশ স্থাপন করতে হবে না, ব্যবসা বাণিজ্য কিছুই হবে না। তো ইংরেজরা প্ল্যান করলো যে ভারতে এসে আগে উপনিবেশ স্থাপন করবে না, ভারতে এসে আগে কয়েকটা বাণিজ্য কুঠি স্থাপন করবে। ঠিক আছে, কয়েকটা বাণিজ্য কুঠি স্থাপন করবে, ছোট ছোট করে তারা ব্যবসাটা শুরু করবে, ভারতের মশলা আমদানি রপ্তানি করবে, বিদেশ থেকে কিছু
মশলা হোক বা জিনিস হোক সেটা ভারতে পাঠাবে, ভারতের বিভিন্ন মশলা বা শস্য সেগুলো বিদেশে নিয়ে যাবে। তো ছোটোখাটো একটা বাণিজ্য তৈরি করবে, যাতে কি না সম্রাটদের সাথে মুঘল যে বাদশাহ তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয় এবং এই বাদশাহদের বিশ্বাসটা তারা অর্জন করতে পারে এবং অর্থনৈতিক দিক থেকে যাতে দুপক্ষই লাভবান হতে পারে, মানে আমাদের ভারতের মুঘল বাদশাহরাও যাতে লাভবান হতে পারে এবং তোমার ইউরোপীয়রাও যাতে লাভবান হতে পারে। এই দুটো জিনিস তারা খেয়াল রেখে আস্তে আস্তে ভারতের বিভিন্ন জায়গায় ছোট ছোট বাণিজ্য কুঠি স্থাপন করতে শুরু করে দিল। ঠিক আছে, এবার দেখো বাণিজ্য কুঠি কটা তারা স্থাপন করলো, কোন কোন জায়গায় তারা স্থাপন করেছিল ছোট ছোট করে সেটা জেনে নিই। তারা প্রথমে পর্তুগিজ বাণিজ্য কুঠি, অর্থাৎ এই পর্তুগিজের নাবিক ভাস্কো দা গামা সেই জায়গাটা থেকে এসেছিল পর্তুগাল, সেখানে তারা একটা পর্তুগিজ বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। তো পর্তুগিজ বাণিজ্য কুঠি ভারতের কোন কোন জায়গা দখল করেছিল দেখো, দখল করেনি মানে বাণিজ্য কুঠি স্থাপন করে বাণিজ্যিক বিষয়গুলো চলতো, তখন কুঠি কিছু স্থাপন করেনি কোনো জায়গায়, মানে উপনিবেশ স্থাপন করেনি, কুঠি বসিয়েছিল, যার কারণে সেখান থেকে ব্যবসা বাণিজ্য চলতো। ঠিক আছে, তো পর্তুগিজ বাণিজ্য কুঠি ভারতের কোন কোন জায়গা থেকে ব্যবসা বাণিজ্য চালাতো, বোম্বাই, কোচিন, হুগলি এইসব জায়গা ছিল পর্তুগিজদের আন্ডারে। ঠিক আছে, ইউরোপ তো শুধুমাত্র ইংরেজরা না, পর্তুগিজরা ছিল, ওলন্দাজরা ছিল, ফরাসিরা ছিল। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের কান্ট্রি ছিল। তো কী হয়েছে, ওরা এসে বিভিন্ন জায়গায় এক একটা জায়গা দখল করলে বললো যে এখানে আমরা বাণিজ্য কুঠি স্থাপন করবো। মেন উদ্দেশ্য কিন্তু উপনিবেশই স্থাপন করা, ওরা চালাকি করে এই জিনিসটা করেছিল। তো পর্তুগিজ বাণিজ্য কুঠি ভারতের কোন কোন জায়গায় হলো, বোম্বাই, কোচিন, হুগলি, কমপ্লিট। এরপর ওলন্দাজ বাণিজ্য কুঠি কোন কোন জায়গায় হয়েছিল, সুরাট, কোচিন, কাশিমবাজার, পাটান। এই ভালো করে দেখবে, সুরাট, কোচিন, কাশিমবাজার আর হচ্ছে পাটান, এগুলো কিন্তু ভারতের জায়গা। ওলন্দাজ, পর্তুগিজ এরা কিন্তু ইউরোপীয় কান্ট্রি থেকে এসে আমাদের এশিয়া মহাদেশের ভারতে এই বিভিন্ন জায়গাগুলো কিন্তু তারা বাণিজ্য কুঠি স্থাপন করেছে। ঠিক আছে, তো এরা হচ্ছে সব বাইরে, আর এইগুলো হচ্ছে আমাদের দেশের মধ্যে জায়গা ভারতে। তো ওলন্দাজ বাণিজ্য কুঠি কোথায় স্থাপন হয়েছিল, সুরাট, কোচিন, কাশিমবাজার, পাটান। আর ইংরেজ বাণিজ্য কুঠি, এই যে মাস্টার মাইন্ড যারা ইংরেজ বাণিজ্য কুঠি, এরা ভারতের কোন কোন জায়গায় বারবার ভুল করে ফেলছি, মানে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল, সুরাট, আগ্রা, মাদ্রাজ, কলকাতা। দেখো সুরাট কিন্তু এই ওলন্দাজরাও কিছুটা জায়গা ওখানে কুঠি স্থাপন করেছিল, আবার ইংরেজরাও কিন্তু সুরাটে কিছুটা জায়গা করেছিল, বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। ইংরেজ বাণিজ্য কুঠি কোথায় প্রতিষ্ঠা হয়েছিল, সুরাট, আগ্রা, মাদ্রাজ আর কলকাতা। সুরাট, আগ্রা, মাদ্রাজ, কলকাতা। ফরাসি বাণিজ্য কুঠি ভারতের কোন কোন জায়গায় স্থাপন হয়েছিল, আর তোমাদের বইতে কিন্তু অনেকগুলো জায়গা আছে, স্পেশালি পার্টিকুলার পরীক্ষা আসার মতো জায়গা কটাই আমি লিখেছি। আচ্ছা, ফরাসি বাণিজ্য কুঠি কোথায় স্থাপন হয়েছিল, সুরাট, পন্ডিচেরি, চন্দননগর। ফরাসি বাণিজ্য কুঠি সুরাট, পন্ডিচেরি, চন্দননগরে স্থাপন হয়েছিল। ভালো করে দেখবে, সুরাটটা কিন্তু ইংরেজদের ক্ষেত্রেও কমন আছে, ফরাসিদের ক্ষেত্রেও কমন আছে, আবার ওলন্দাজের ক্ষেত্রেও কিন্তু কমন আছে। ঠিক আছে, খেয়াল রাখবে কয়েকটা জায়গার নাম, খুব কঠিন কিন্তু না। ফরাসিরা সুরাট, পন্ডিচেরি, চন্দননগর, তা দুটো করে মনে রাখলেও না। ইংরেজ বাণিজ্য কুঠি সুরাট, আগ্রা, মাদ্রাজ, কলকাতা। মানে ইংরেজরা এতটাই মাস্টার মাইন্ড রাখবো যে আমাদের কলকাতার রাজধানী দিল্লি, সেই দিল্লিতেও কিন্তু একটা বাণিজ্য কুঠি ছোটো করে স্থাপন করে নিয়েছিল। ঠিক আছে, যাতে পুরোটাই পরবর্তীকালে যাতে আর অসুবিধা না হয়। দেখো আগ্রাটাও কিন্তু ইংরেজরাই দখল করেছে, মাদ্রাজ আর কলকাতাটাও দখল করেছে, সব ইংরেজরা কিন্তু মানে খুব চালাচ্ছিল। আর ওলন্দাজ বাণিজ্য কুঠি সুরাট, কোচিন, কাশিমবাজার, পাটান। কয়েকটা ছোটো ছোটো নাম, খুব অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে, তো এই কটা বাণিজ্য কুঠি মোটামুটি প্রাথমিক পর্বে ইউরোপীয় কান্ট্রিগুলো, এশিয়ার সবথেকে বড় মহাদেশ কি ভারত, সেই সমস্ত জায়গায় বাণিজ্য কুঠি স্থাপন করেছে। বারবার মেনশন করছি বাণিজ্য কুঠি, এটা কিন্তু বাণিজ্য কুঠি, কোনোদিনই উপনিবেশ কিন্তু এটা না, এটা হচ্ছে একটা প্রাথমিক পর্বে, জাস্ট আই ওয়াশ করার জন্য, জাস্ট আমাদের এই ভারতবর্ষের যে মুঘল বাদশাহ তাদের বা বলতে পারো নবাব সিরাজউদ্দৌলা, ওদের একটা আইওয়াশ করে আমদানি রপ্তানির একটা অর্থনৈতিক লোভ দেখে আইওয়াশ করার জন্য তারা আগে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। ঠিক আছে, যাতে করে মনে হচ্ছিল যেন দুজনেরই লাভ হচ্ছে। তলে তলে কিন্তু বিশেষ করে ইংরেজরা একটা ঘোট পাকাচ্ছে। কী ঘোট পাকাচ্ছে এবার আমরা জেনে নেব।
এই বিষয়টার সঙ্গে তোমরা আরেকটা জিনিস রিলেট করতে পারবে, যেমন এই মোবাইল রিচার্জ। আগে কী হতো আমাদের, যে পুরো মাস একটা পার্টিকুলার টাকা নিত এবং পুরো ফ্রি ইন্টারনেট দিত, তারপরে কল দিত, মানে ভয়েস কলে আমাদের যত খুশি আমরা কথা বলতে পারতাম এখনকার মতো। কিন্তু তারপরে যখন দেখলো আমরা একেবারে ওয়াকিবহল হয়ে গেলাম, হ্যাবিচুয়েট হয়ে গেলাম, তারপর কিন্তু টাকাটা বাড়ালো এবং প্ল্যানও চেঞ্জ করলো অনেক কিছু। ঠিক সেরকমভাবে কিন্তু আইওয়াশ হলো জাস্ট জিনিসটা কমপ্লিট। এরপরে যখন অনেকগুলো বছর এই বাণিজ্য কুঠি চলছে, এবার এই ইউরোপীয় কান্ট্রিগুলো, বিশেষ করে ইংরেজরা ফন্দি আটলো যে বাণিজ্য কুঠি চালিয়ে তো লাভ হচ্ছে, কিন্তু ভারতকে যদি পুরোপুরি গ্রাস করা যায়, ভারতের বেশিরভাগ জায়গা জুড়েই যদি ইংরেজরা দখল করে নিতে পারে, উপনিবেশ স্থাপন করে নিতে পারে, তাহলে তো আরও বেশি প্রফিট হবে। পুরোপুরি আইনগতভাবে যদি তারা সমস্ত কিছু দখল করে নেয় এবং ভারতের বাদশাহদের সরিয়ে যদি সেখানে তারাই সর্বসর্বা হয়ে সিংহাসনে বসতে পারে, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে ভারত তাদের দখলে চলে আসবে এবং ভারতের শিল্প বলো, ব্যবসা বলো, তারপরে শস্য বলো, চাষ বলো, সব কিছুই কিন্তু ইংরেজরা নিজেদের দখলে করে নিতে পারবে। আর এইভাবেই আমাদের ভারতে ইংরেজদের শাসন শুরু হয়েছিল। এই প্ল্যানটা তারা করলো। সেই কারণে দেখি প্ল্যানটা কীভাবে এক্সিকিউট করলো, চলো। এরপর ইংরেজরা যখন এইসব প্ল্যান শুরু করলো করা, তখন তাদের পাশে এই বাকি ইউরোপীয় কান্ট্রিগুলোও ছিল, ঠিক আছে? তো ইউরোপীয় কান্ট্রি বলেই আমি বলছি। ইউরোপীয়রা কী করলো, ঔরঙ্গজেব ও পরবর্তীকালে যে শাসকরা, আমাদের ভারতে যে মুঘল বাদশাহরা ছিল, ঔরঙ্গজেব ও পরবর্তী শাসক, তাদের এই এরা যখন দুর্বলভাবে শাসক ছিল, ঔরঙ্গজেব বা তার পরবর্তী যে মুঘল শাসকরা ছিল, বাদশাহরা ছিল, তারা খুব একটা কী বলবো, খুব ভালো করে শাসন করছিল না, একটু তাদের শাসন পদ্ধতি দুর্বল হয়ে গেছিলো, ঠিক আছে? শাসন পদ্ধতি দুর্বল হয়ে যাওয়ার কারণে রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা তৈরি হয়েছিল। সেই সুযোগে ইংরেজ বা ইউরোপীয় কান্ট্রিগুলো কালকেউটে হয়ে কী করলো, বিভিন্ন ধরনের যুদ্ধে অবতীর্ণ হলো এবং মুঘল বাদশাহদের হারিয়ে দিল, ঠিক আছে? সেই সময় কালকেউটে হয়ে কে এসেছিল? ইংরেজরা এসে এই মুঘল বাদশাহদের দুর্বলতার সুযোগ নিয়ে একেবারে ছোবলটা মেরে দিল, ঠিক আছে? ঔরঙ্গজেব এবং পরবর্তী যে দুর্বল শাসনকালে ইংরেজরা উপনিবেশ স্থাপন করার জন্য পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলাকে হারিয়ে দিল, তারপর নবাব মীর কাসিমকে হারিয়ে দিয়েছিল, অযোধ্যার নবাব সুজা উদ্দৌলা, তোমাদের এক্সামে আসতে পারে অযোধ্যার নবাবের নাম কি, একটু জেনে রাখবে, সুজা উদ্দৌলা। যেমন সিরাজউদ্দৌলা পড়েছি, আর সিরাজউদ্দৌলার পরিবর্তে অযোধ্যার নবাবের নাম ছিল হচ্ছে সুজা উদ্দৌলা, ওকে, ঠিক আছে? এবং মুঘল আরও যত বাদশাহরা ছিল পুরো দেশ জুড়ে, তাদেরকে তারা পরাজিত করে, ঠিক আছে? এই ইংরেজরা কিন্তু এদের বিশ্বাসটা প্রথমে অর্জন করলো, যেই দেখলো বিশ্বাস অর্জন করা হয়ে গেছে, এবার এদের বিশ্বাস বেশি রেখে তো লাভ নেই, কারণ তাহলে তো আসবে না, বেনিফিট আসবে না। তো সেই কারণে কি করলো, এদের বিশ্বাস অর্জন করে এদের পিঠে ছুরিটা মেরে দিল। এবং তারপরে তারা শুধুমাত্র আমাদের এই ওয়েস্ট বেঙ্গল বলবো না, আমাদের বাংলা তখন বলা হতো, বাংলা, বিহার, উড়িষ্যা, এই ছোটো ছোটো রাজ্যগুলোকে শুধু নয়, রাজধানী দিল্লি দখল করে নিল, অযোধ্যা পর্যন্ত তারা দখল করে নিল। এবং ইংরেজরা ভাবলো যে ইউরোপীয় কান্ট্রিগুলো কিন্তু এতদিন ওদের পাশে ছিল, কিন্তু ইংরেজরা ভাবলো যে ইউরোপের বাকি কান্ট্রিগুলোকে এবার হাঁটাতে হবে, ইংরেজরাই শুধুমাত্র সমগ্র দেশ জুড়ে শাসন করবে। এই লোভে ইংরেজরা কী করলো, নিজেদের মধ্যে লড়াই করলো, মানে ইংরেজরা নিজেদের মধ্যে না, মানে ইউরোপে যে অন্য কান্ট্রি ছিল ফরাসি, তাদের সাথে তৃতীয় কর্ণাটকের একটা যুদ্ধ করেছে, ঠিক আছে? ইংরেজরা এবার ইউরোপীয় কান্ট্রিগুলোকে আর ভাগ দেবে না, অন্য ইউরোপীয় কান্ট্রিগুলোকে পুরোপুরি তো ইংরেজরাই দখল করে সেটাকে রাখতে চায়। সেই কারণে ইংরেজরা কী করলো, ফরাসিদের সাথে একটা যুদ্ধ করলো। সেই যুদ্ধের নাম কি? তৃতীয় কর্ণাটকের যুদ্ধ। সেই যুদ্ধের নাম কি দেখা যাচ্ছে কিনা আমি ঠিক বলতে পারছি না, এই নিচের দিকে দেখো, তৃতীয় কর্ণাটকের যুদ্ধ ইংরেজরা ফরাসিদের সাথে করলো। আর হচ্ছে বিদেয়ার যুদ্ধ। এই বিদেয়ার যুদ্ধটা ইংরেজরা কাদের সাথে করলো? ওলন্দাজদের সাথে করলো। এই ইউরোপীয় কান্ট্রি দুটোকে হাঁটিয়ে দিল এই যুদ্ধ করে। আর কি, রাস্তা ফাঁকা, রাস্তা পরিষ্কার, মাঠ ক্লিয়ার। ইংরেজরা সম্পূর্ণভাবে 1857 সালের মধ্যে ভারতকে গ্রাস করে নিল এবং বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করে নিজেরাই কিন্তু রাজত্ব শুরু করবে। তাহলে বলো বুঝতে পেরেছো কি না? আমি আরেকটু সামারি করে বুঝিয়ে দিচ্ছি।
ভারতে ভাস্কো দা গামা প্রথমে এলো, পর্তুগিজ ভাস্কো দা গামা যে তিনি এসে ভারতের গুণগান করেছিলেন ইউরোপীয় কান্ট্রিগুলোতে। ইউরোপীয় কান্ট্রিতে তখন কী ভাবলো যে ভারতে গিয়ে উপনিবেশ স্থাপন করা যেতে পারে। উপনিবেশ স্থাপন এমনি এমনি করা যাবে না, সেখানে তখন কারা শাসন করছে? মুঘল বাদশাহরা। সেই কারণে পর্তুগিজরা, মানে পর্তুগিজ বলছি কেন, ইউরোপীয় কান্ট্রিরা ছোটো ছোটো করে কয়েকটা বাণিজ্য কুঠি স্থাপন করলো। এতে বাদশাহদেরও সুবিধা হচ্ছিল আর এই ইউরোপীয় কান্ট্রিগুলোরও সুবিধা হচ্ছিল। ইউরোপীয় কান্ট্রি বলতে শুধুমাত্র ইংরেজ কিন্তু না, ইউরোপীয় কান্ট্রি বলতে এইগুলোকেও বোঝাচ্ছে, বলছি আস্তে আস্তে। এই দুই যখন লাভ হচ্ছিল তখন পর্তুগিজ বাণিজ্য কুঠি, পর্তুগাল যারা তারা তৈরি করলো বোম্বাই, কোচিন, হুগলিতে। ওলন্দাজ বাণিজ্য কুঠি, ইংরেজ বাণিজ্য কুঠি, ফরাসি বাণিজ্য কুঠি স্থাপন হলো। এরপরে বিশেষ করে মাস্টার মাইন্ড ইংরেজরা ভাবলো যে পুরো ভারতকেই যদি তারা নিজেদের কবজায় আনতে পারে তাহলে তো আরও ভালো বেনিফিট হবে, তাই না, ব্যবসা বাণিজ্য। তো সেই কারণে ভারতের যত শাসক ছিলেন, মেন শাসক সিরাজউদ্দৌলা হোক, নওয়াব মীর কাসিম, তারপরে অযোধ্যার নওয়াব সুজাউদ্দৌলা, সবাইকে সরিয়ে দিল রাস্তা থেকে। আর ইংরেজরা ভাবলো বাকি যে তোমার ইউরোপীয় কান্ট্রিরা রয়েছে তাদেরকেও সরিয়ে দিতে হবে, তাদেরকে তারা পার্টনারশিপে রাখবে না। সেই কারণে নিজেদের ইউরোপের কান্ট্রির মধ্যেই এই ফরাসিদের সরানোর জন্য তৃতীয় কর্ণাটকের যুদ্ধ করলো, বা বিদেয়ার যুদ্ধ করলো ওলন্দাজদের সরানোর জন্য। তো এদিক থেকে ওদের ইউরোপীয় যত আলাদা কান্ট্রি ছিল তারাও চলে গেল, আর এদিকে তো ভারতে যারা শাসন করতো তারাও চলে গেল। শুধুমাত্র ইউরোপীয় কান্ট্রির মধ্যে কারা টিকে থাকলো? ইংরেজরা, মাস্টার মাইন্ড, মানে দুধ কলা দিয়ে কালসাপ পোষে, ঠিক সেরকম একটা মাস্টার মাইন্ড ইংরেজরাই জিতে গেল। 1857 সালের মধ্যে সমগ্র ভারতকে এভাবেই তারা গ্রাস করে নিল এবং ব্রিটিশ শাসন শুরু হয়ে গেল এবং উপনিবেশ স্থাপন হয়ে গেল। আর তারা সম্পূর্ণভাবে ব্যবসা বাণিজ্য আরও কী কী করেছিল তোমরা বেশ ভালোই জানো। ব্যাস এই হচ্ছে গল্প। এবার নেক্সট হচ্ছে নেপাল কী করে তারা দখল করলো।